ক্লাস পর্যন্ত যা পড়েছিলাম সেখানে কি কি ছিল, ইন্ডাস্ট্রি ডেফিনেশন ছিল, ইন্ডাস্ট্রি কত ধরনের সেটা ছিল, ইন্ডাস্ট্রি আমাদের কেন দরকার সেটা পড়েছিলেন, এবং এগ্রিকালচারের সাথে ইন্ডাস্ট্রির সম্পর্কটা কি সেটাও পড়েছিলেন, ব্যাকওয়ার্ডনেসও পড়েছিলেন, তাই তো? আচ্ছা দেখেন, আমাদের দেশে যেহেতু ইন্ডাস্ট্রির ব্যাকওয়ার্ডনেস আছে, তো এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা আরেকটু ডেভেলপমেন্টের জন্য তো কিছু একটা করা প্রয়োজন, তাই না? যখনই যেখানে দেখবেন একটা সমস্যা আছে সেখানে সমাধানও আছে, যেখানেই সমস্যা থাকবে তার একটা না একটা সমাধান থাকে, বাট আমাদের খুঁজে পেতে একটু দেরি হয়ে যায়, তাই না? তো দেখেন এখানে সমাধানের উপায়গুলো কি কি। ফার্স্ট ওয়ান ইজ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অ্যান্ড প্যাট্রোনাইজেশন। এখানে বলেছে আপনার যে কোনো ইন্ডাস্ট্রিকে আপনি ডেভেলপমেন্ট করতে যান না কেন, সেটা ছোট হোক বড় হোক মাঝারি হোক, সর্বপ্রথম কিন্তু আপনার গভর্নমেন্ট থেকে একটা সাপোর্ট দরকার, ঠিক আছে? কারণ আপনি ছোট ছোট সাপোর্টগুলো আপনার ফ্যামিলি মেম্বার থেকে, ফ্রেন্ড থেকে, ব্যাংক থেকে নিতে পারবেন, কিন্তু সবচেয়ে বড় সাপোর্টটা কে দেয়? গভর্নমেন্ট। কারণ গভর্নমেন্ট যখন আপনার জন্য বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন করবে, বিভিন্ন ধরনের প্রিন্সিপাল দিবে, বিভিন্ন ধরনের লিগাল নোটিশ আসবে যেগুলো আপনাদের জন্য হেল্পফুল, এবং গভর্নমেন্টের কিছু কিছু নোটিশের জন্য দেখবেন ব্যাংক খুব সহজে আপনাদেরকে ঋণ দিবে। যখন আমাদের ইকোনমিতে দেখবেন যে ইনফ্লেশন থাকে, টাকার পরিমাণ অনেক বেশি থাকে মানুষের কাছে, কিন্তু আপনি একটা জিনিস কিনতে যাবেন দেখবেন যে বস্তা ভরে টাকা নিয়ে যাওয়া লাগছে, মানে ব্যাপারটা এমন হয়ে গেছে এখন যে আপনি এতগুলো টাকা দিয়ে ছোট্ট একটা জিনিস কিনছেন। তো এই সময়টাতে কি হয় জানেন? আসেন, এই সময়টাতে গভর্নমেন্ট হচ্ছে এমন কিছু আইন প্রণয়ন করে বা এমন কিছু নীতিমালা দেয় যাতে করে মানুষ ইনভেস্টমেন্ট করতে পারে, মানুষের হাত থেকে টাকাটা কমে যায়, ঠিক আছে? যেমন আপনাকে তখন যদি ইন্টারেস্ট রেটটা ব্যবসায়ের জন্য একটু কমিয়ে দেওয়া হয়, বা ধরেন আপনাকে হচ্ছে ইনভেস্টমেন্টের অনেকগুলো পথ ওপেন করে দেওয়া হয়, আপনি কি করবেন? আপনার নিজের কাছে টাকাটা না রেখে আপনি কিন্তু তখন ইনভেস্ট করবেন। ধরেন আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন, তো আপনার টাকাটা আলটিমেটলি কি হচ্ছে? আপনার হাত থেকে চলে যাচ্ছে কোথায়? মার্কেটে। আপনি লাভ পাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার কাছে যে সেভিংস যে টাকাটা ছিল, কুক্ষিগত যেটাকে বলা হয়, সেটা কিন্তু আলটিমেটলি আমার মার্কেটে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো এরকম বিভিন্ন সময় থাকে যখন সরকার বিভিন্ন রকম নীতিমালা দিয়ে থাকে। আবার ধরেন কোনো ইন্ডাস্ট্রি খুব ব্যাকওয়ার্ডে আছে, যেমন ধরেন কটেজ ইন্ডাস্ট্রি মাঝখানে অনেক ডাউনে ছিল, তো যখন গভর্নমেন্ট দেখলো যে এই ইন্ডাস্ট্রির একটা সম্ভাবনা আছে, বিদেশে আমাদের দেশের নকশি কাঁথা, আমাদের দেশের বিভিন্ন ধরনের এই যে হাত পাখা, তারপরে আরো কটেজ ইন্ডাস্ট্রির আরো বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো আমাদের বিদেশে অনেক চাহিদা। যেমন বাংলাদেশে থাকা বিদেশিরা যখন মানে কোনো কিছু কিনতে যায়, তখন তাদের ওই জিনিসগুলোর প্রতি ফোকাস থাকে, মাটির তৈরি জিনিসগুলোর প্রতি ফোকাস থাকে। আপনারা খেয়াল করে দেখবেন এখন অনেক বিদেশিরাই বাংলাদেশে এসে দেখবেন যে সালোয়ার কামিজ পরছে, শাড়ি পরছে, তাদের ভালো লাগে, ঠিক আছে? আবার বিশেষ করে তাঁতের শাড়ি পরছে, তাঁতের জিনিসগুলো ইয়ে করতেছে, আবার পাটের ব্যাগ সেগুলো ইউজ করছে, নিজেকে একটা বাঙালি বাঙালি ভাব দিচ্ছে। সো এগুলো খেয়াল করে গভর্নমেন্ট একটা সময় এই কটেজ ইন্ডাস্ট্রির প্রতি ভর্তুকি দেওয়া শুরু করলো, মানে এখানে তারা বিভিন্ন রকমের হেল্প করলো এবং বিভিন্ন নীতি প্রয়োগ করলো যাতে ব্যাংক থেকেও তারা খুব সহজে ঋণ নিতে পারে এবং তাদের ব্যবসাটা একটু ডেভেলপ করতে পারে। সো এরকম থাকে যে যেই ইন্ডাস্ট্রিগুলো একটু ডাউনে আছে কিন্তু সম্ভাবনা অনেক বেশি, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেজার্স গভর্নমেন্ট নিয়ে থাকে। সো এটা হচ্ছে আপনার প্রথম একটা রিকোয়ারমেন্ট। সেকেন্ড ওয়ান কি? ইনক্রিজিং সাপ্লাই অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল। যে বলেছে যে আপনার ক্যাপিটাল যদি না বাড়ে কোনোভাবে, আপনার ইনকাম যদি না বাড়ে, তাহলে কোনোভাবেই তো আপনি ইনভেস্ট করতে পারবেন না। আপনার ইনভেস্টমেন্টের সর্বপ্রথম উপায় হচ্ছে আপনার ইনকাম বাড়তে হবে, অথবা আপনার লোন যে নেবেন সেই লোন নেওয়ার যে মাধ্যমটা, সেই মাধ্যমটা ইজি হতে হবে, তাই তো? তো এই ক্যাপিটালটা বাড়ানোর জন্য বা আপনার এই ক্যাপিটালের ফ্লোটা বাড়ানোর জন্য তখন বিভিন্ন ব্যাংকও এরকম ঋণের ইন্টারেস্ট হার কমিয়ে দেয়, তারপর হচ্ছে খুব সহজে ঋণ দেয়। তো এটা যদি করা যায়, যেমন আমাদের দেশে এটা দেয় না, এটাই একটা প্রবলেম। তো আমাদের ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে? এই ক্যাপিটালটাকে খুব ইজি করতে হবে যাতে তাদের কাছে অনেক বেশি পরিমাণে ক্যাপিটাল থাকে। থার্ড ওয়ান দেখেন, ইম্পর্টেন্স ইন ডেভেলপিং স্মল ইন্ডাস্ট্রিজ। এই যে আপনাদেরকে বলেছিলাম যে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো থেকে আমরা কি করি? র ম্যাটেরিয়াল কালেক্ট করে থাকি। এখন আপনি বড় একটা ইন্ডাস্ট্রি করবেন, ধরেন আপনি পেপার বেসড কোনো একটা ইন্ডাস্ট্রি করছেন, যেরকম প্যাকেজিং করার জন্য যে বড় বড় কার্টুনগুলো থাকে, ধরেন আপনি ওগুলো মেক করেন। এখন এগুলো মেক করার জন্য আসলে আমাদের র ম্যাটেরিয়াল কি দরকার বলেন তো? পেপার। আর পেপারের র ম্যাটেরিয়াল কি? বাঁশ, তারপরে গোবর, এগুলো। আপনারা এরকম পেপারে লিখেছেন কিনা আমি জানি না, হলুদ রঙের পেপারে কখনো লিখেছেন? একদম হলুদ কালার, ভিতরে দেখবেন এরকম কালো কালো ছোট ছোট ইয়েও থাকে, মানে
আমরা আমরা ছোটবেলায় এটাকে বলতাম কি এই পেপারটা গোবর দিয়ে বানায়। হ্যাঁ, মানে তখন না বুঝেই বলতাম, আসেন, তখন না বুঝেই বলতাম যে এগুলো গরুর গোবর দিয়ে বানানো হয়। কিন্তু পরে আস্তে আস্তে করে বুঝলাম যে আসলে পেপার তারা তৈরি করে বিভিন্ন রকমের র ম্যাটেরিয়াল থাকে, সেখানে বাঁশ থাকে, আপনার ইয়ে থাকে, এই যে জৈব সার আর কি যেটা দিয়ে হয় গোবর দিয়ে, সেটা থাকে, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে। তো আপনি আলটিমেটলি এই যে র ম্যাটেরিয়ালটা যেখান থেকে নিচ্ছেন সেটা কি অবশ্যই স্মল ইন্ডাস্ট্রি। তো আপনি যদি স্মল ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ না করেন তাহলে আপনি র ম্যাটেরিয়াল কোথা থেকে পাবেন? আর আপনার যদি স্মল ইন্ডাস্ট্রি বেশি না হয় তাহলে কিন্তু র ম্যাটেরিয়াল আপনাকে বেশি টাকা দিয়ে কিনতে হবে। এখন আপনি ধরেন এই প্রোডাক্টটা উৎপাদন করার জন্য র ম্যাটেরিয়াল কিনেছেন বেশি টাকা দিয়ে, তখন আপনি কিন্তু এটা সেলও করবেন বেশি টাকায়, তখন আপনি চাইলেও এটাকে কম টাকায় সেল করতে পারবেন না। কম টাকায় সেল করতে না পারার ফলে কি হবে, আলটিমেটলি কাস্টমার আপনার থেকে নিচ্ছে না, কারণ যেখানে সে অল্প দামে ভালো প্রোডাক্ট পাবে সেটাই সে নেবে। এখন হচ্ছে গ্লোবালাইজেশন, আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গার প্রোডাক্ট অর্ডার করতে পারছেন, তাহলে কেন আপনার থেকে বেশি দাম দিয়ে মানুষ প্রোডাক্ট কিনবে? আলটিমেটলি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির ধসই হয়ে যাচ্ছে। সো এই আমাদের স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে যাতে করে আমরা র ম্যাটেরিয়াল একটা কোয়ালিটিফুল র ম্যাটেরিয়াল পাই এবং সেই র ম্যাটেরিয়ালটা একটু কম দামে পাই, আমাদের কস্টটা সেভ করতে পারি, যাতে করে আলটিমেটলি আমরা কাস্টমারের কাছে একটা অল্প দামে প্রোডাক্ট তুলে দিতে পারি। বুঝতে পেরেছেন? আচ্ছা, 4 নাম্বারটা দেখেন, টেকনিক্যাল নলেজ এন্ড এফিশিয়েন্ট লেবার। আমি বলেছিলাম যে আমাদের দেশে যদি আপনি লেবারদের কথা চিন্তা করেন, তাদের মধ্যে মোস্ট অফ দ্য পার্টি হচ্ছে কি তাদের মানে হার্ড ওয়ার্ক অনেক করতে পারে, বাট এখানে গিয়েই ঝামেলা। ঠিক আছে, একটা ডিসিশন মেক করবে যে সেই ডিসিশন মেক করতেই তাদের সমস্যা হয়ে যায়, বা যেটা সফট স্কিল বলি আমরা, ওই সফট স্কিলটা কম এখন। ঠিক আছে, আপনি কম্পিউটার রিলেটেড স্কিলগুলোকে আপনি সফট স্কিল বলতে পারেন, যেটা আমরা ধরতে পারি না, ছুতে পারি না, কিন্তু সেটা আমাদের স্কিল। আমরা যে সফটওয়্যারে কাজ করি, এক্সেলে কাজ করি, বা আপনার এমএস ওয়ার্ডে কাজ করি, বা আপনার গ্রাফিক ডিজাইন করেন, যাই করেন না কেন, সবগুলোই কিন্তু আপনার স্কিল, কিন্তু সেই স্কিলটা আমরা দেখতেও পারি না, ছুতেও পারি না। ঠিক আছে, কিন্তু যখন ওটা দিয়ে আমরা একটা কাজ করি, ওই কাজটা আমরা চোখের সামনে দেখতে পারি। তো এই ধরনের স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে এবং লেবারদেরকে এতটা এফিশিয়েন্ট করতে হবে যাতে করে তারা কম সময়ে একটা ভালো প্রোডাক্ট উৎপাদন করতে পারে। যখন দেখবেন তারা এফিশিয়েন্ট হবে, একটা প্রোডাক্ট উৎপাদন করতে আগে যদি তাদের 5 মিনিট লাগতো, এখন ওই কাজটা করতেই তাদের 3 মিনিট লাগবে। এই যে 2 মিনিট করে আপনাদের সেভ হচ্ছে, এই 2 মিনিট কিন্তু আপনি অন্য একটা প্রোডাক্টের পিছনে দিতে পারছেন। আলটিমেটলি যদি সময় আপনার কমে যায়, কস্ট কমে আসে। ঠিক আছে, সময় যত কমবে কস্ট তত কমবে, সময় যত বাড়বে কস্ট তত বাড়বে। আপনারা ইকোনমি অফ স্কেল পড়েছেন? এই সম্পর্কে ধারণা আছে? ইকোনমি অফ স্কেল এটা বিজনেসের একটা ভাষা। সেটা হচ্ছে আপনি কত কম সময়ে কত মানে কম জিনিস ইউজ করে একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। মানে রিসোর্স আপনার কম ইউজ করতে হবে, যত কম রিসোর্স ইউজ করে যত কম সময় আপনি একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন, আপনার ইকোনমি অফ স্কেল অত ভালো হবে। আচ্ছা, এবার দেখেন ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন। আপনার একটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করার জন্য আপনার রাস্তাঘাট যদি ভালো না থাকে, কমিউনিকেশন সিস্টেম যদি ভালো না থাকে, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আপনাদেরকে যে পদ্মা সেতুর উদাহরণ দিয়েছিলাম, যে দক্ষিণবঙ্গের সাথে কেন ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এই যে সম্পর্কটা দক্ষিণবঙ্গের সাথে কেন কম ছিল, শুধুমাত্র এই যে পদ্মা নদীটা। পদ্মা নদী থেকে এখন পদ্মা সেতু হওয়ার কারণে খুব ইজিলি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবে, জিনিসপত্র আনা নেওয়া করতে পারবে, ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো, অল্প টাকায় নিয়ে আসতে পারবে। ইভেন ট্রেনও তো মনে হয় চালু হয়ে গিয়েছে ভাঙা পর্যন্ত। তো ট্রেনটা যখন আরো আপনার পটুয়াখালী বা বরগুনা ওই পর্যন্ত চলে যাবে, তখন অবশ্যই আরো আপনার কস্ট কমে আসবে। আপনারা জানেন সবচেয়ে কস্ট কম কিসে বলেন তো? ট্রেনে। ট্রেনে আপনার কস্ট সবচেয়ে কম, এবং সেখানে যখন মানুষ না গিয়ে মাল জিনিস নেওয়া হয় সেটার কস্ট আরো বেশি কম। ঠিক আছে, আসেন, তাই আমাদের ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করতে হবে। কেন? ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য। এবার দেখেন এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট না করলে আপনারা তো র ম্যাটেরিয়ালই পাচ্ছেন না। আপনারা যে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চাচ্ছেন, তার জন্য তো আপনার র ম্যাটেরিয়াল লাগবে। সো এগ্রিকালচার থেকে যেহেতু আমাদের বেশিরভাগ র ম্যাটেরিয়াল আসছে, অবশ্যই আমাদের এগ্রিকালচারকে ডেভেলপমেন্ট করতে হবে। এগ্রিকালচারে যদি ডিজিটাল প্রযুক্তি ইউজ করা না হয়, এগ্রিকালচারে যদি টেকনোলজি ইউজ করা না হয়, তাহলে দেখবেন যে এটা খুব মানে সহজে উন্নতি করা যায় না। এখন দেখবেন অনেক কিছুই ডিজিটাল হওয়ার মাঝখানে খুব ভালো একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে কৃষকরা মাঠে বসেই তাদের কৃষি পণ্যটা সেল করতে পারছে, মাঠে বসেই তারা অর্ডার নিতে পারছে, মাঠে বসেই তারা কি সেল করে দিতে পারছে। আগে একটা সময় ছিল যে যখন এখনো যে সম্পূর্ণ হয়েছে তা কিন্তু না, কৃষকরা এখনো জিম্মি, কৃষকরা আমাদের দেশের কৃষকরা এখনো জিম্মি পাইকারদের কাছে। তো এখন তারা একটু হলেও কি করতে পারে, যেমন অনেক সময় বিভিন্ন অ্যাডের মধ্যে দেখেন না যে নদীর মাঝখানে বসেও
যে মাঝি বা যে ফিশারিজ মানে মাছ ধরে, সে ওখানে বসেই অর্ডার নিচ্ছে, ওখান থেকেই তারা নিয়ে যাচ্ছে। মাঠে বসে কৃষক ওখান থেকে অর্ডার নিচ্ছে, ওখানে বসে নিয়ে যাচ্ছে, তারা প্রোডাক্টের ছবি তুলে তুলে দেখাচ্ছে। সেগুলো সম্পর্কে আপনারা সবাই পরিচিত। এখন আপনার কৃষিকে যত বেশি ডেভেলপ করতে পারবেন, আপনার ইন্ডাস্ট্রি তত ডেভেলপ হবে। দেখেন, আপনার একটা র মেটেরিয়াল প্রয়োজন, যেটা আপনি আগে থেকে স্টোর করলে কোনো লাভ নেই। ধরেন এরকম কোনো একটা জিনিস যেটা পচনশীল, সেটা আপনি আগে থেকে স্টোর করে কোনো লাভ নেই। তখন আপনাকে কেমন সাপ্লায়ার ধরতে হবে? অবশ্যই যে আপনাকে তাজা একটা পণ্য দিবে বা একটা ফ্রেশ প্রোডাক্ট আপনাকে দিয়ে যাবে, আপনি সেটাকে ইউজ করে একটা ম্যাটেরিয়াল তৈরি করবেন। সো ওই ধরনের সাপ্লায়ারদের সাথে অবশ্যই আপনার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো লাগবে। তাদের কি বলে মানে টেকনোলজিক্যালি ডেভেলপ হতে হবে। তাদেরকে আপনি ফোন করলেন, সাথে সাথে আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট পেয়ে গেলেন। তাদেরকে আপনি অনলাইনে কানেক্ট করলেন, আপনার ডেসক্রিপশন দিয়ে দিলেন কি কি লাগবে, তারা আপনার প্রোডাক্টটা পৌঁছে দিল। সেখানেও তারা কিন্তু যদি ডেভেলপ না হয়, তাহলে কিন্তু এই যে তারা ডেলিভারি ম্যান ইউজ করে তারা আপনার টাইমলি প্রোডাক্ট দিচ্ছে বা টাইমলি অর্ডার নিচ্ছে, শিপমেন্ট ক্লিয়ার করছে, সবকিছু কিন্তু করতে হলে তাদেরকে অবশ্যই কি ডিজিটাল টেকনোলজি ব্যবহার করতে হবে। ডিজিটাল টেকনোলজি ব্যবহার না করে অন্তত টেকনোলজিতে আসতে হবে, ঠিক আছে? সো আলটিমেটলি আপনি এগ্রিকালচারাল প্রোডাক্ট যদি ডেভেলপ করেন, এগ্রিকালচার যদি ডেভেলপ করেন, তাহলে কি আপনার ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে। এবার দেখেন পলিটিক্যাল স্ট্যাবিলিটি। আপনারা ব্যাকওয়ার্ডনেসের মধ্যে দেখেছিলেন যে পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, তাই না? আচ্ছা, সেই পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি কি করতে হবে? স্ট্যাবল করতে হবে। দেখেন আমাদের বাংলাদেশের সাথে মনে হয় অলরেডি কয়েকটা দেশের আপনার এই বন্ধ, প্রোডাক্ট আনা নেওয়া বন্ধ। মাঝখানে আমেরিকার সাথেই মনে হয়, হ্যাঁ আমেরিকায় আমাদের দেশের গার্মেন্টস প্রোডাক্ট 3 থেকে 4টা প্রোডাক্ট বাতিল করেছিল। 3 থেকে 4টা প্রোডাক্ট বাতিল করেছিল কারণ তারা কোয়ালিটিতে সমস্যা পেয়েছে। তাদের মানে কোয়ালিটিতে তারা যদি কোনো সমস্যা পায় তাহলে তারা প্রোডাক্ট নেয় না। আপনার একটুখানিও যদি প্রবলেম হয় তাহলে নেয় না। মাঝে মাঝে দেখবেন গুলিস্তান বা হচ্ছে লক্ষ্মীবাজার, নিউ মার্কেট, এরকম বিভিন্ন মিরপুর 10, হ্যাঁ মিরপুর 10, এই এরিয়াগুলোতে আপনারা অনেক ভালো ভালো টি শার্ট, ভালো ভালো ড্রেস, জুতা, বিভিন্ন ধরনের এই প্রোডাক্টগুলো দেখবেন যে ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক কম দামে ওখানে পাবেন। এই জিনিসটা কেন কম দামে পান বলেন তো, কারো আইডিয়া আছে কিনা? হ্যাঁ, এই প্রোডাক্টের মধ্যে দেখবেন কোনো সমস্যা নেই, আপনি কিছুই বুঝতে পারছেন না, কিন্তু এমন একটা কোয়ালিটি প্রবলেম যেটা বায়াররা খুঁজে পেয়েছে, তারা কোনোভাবেই এখন এটা নিবে না। ঠিক আছে, আপনারা খেয়াল করবেন না যে একটা বোতামের হয়তো বা কোনো একটা অংশে একটা প্রবলেম, বা একটা বোতাম যেখানে সোজা লাগানোর কথা সেটা না লাগিয়ে একটু বাঁকা করে লাগিয়েছে, ঠিক আছে, বা কোথাও একটা সুতা বের হয়ে আছে, যেই সুতাটা একটু টান লাগলেই আরো বাকি সুতাটা বের হয়ে যাবে। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। অনেক সময় কি হয়, কাপড়ের কোয়ালিটিতে কোথাও একটু ঝামেলা হয়ে যায়, একটু রিজিড থাকে। আবার দেখবেন যে বিশেষ করে যে শার্টের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, শার্টের কিন্তু সামনে আর পেছনে আপনার একটা রাউন্ড শেপ করতে হয়। সো এই শেপে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে যায়, দুই সাইড যদি না মেলে, তারা নেয় না। তাদের যারা কোয়ালিটি চেকার তারা অনেক বেশি, নিজেরাই অনেক কোয়ালিটিফুল। তারা যে কোয়ালিটিটা চেক করে, নিজের হাতে চেক করে, মেশিনে চেক করে, বিভিন্ন তাদের ম্যাটেরিয়াল আছে সেগুলো দিয়ে চেক করে, কোনোভাবে যদি কোয়ালিটিতে ডিফেক্ট হয়ে যায় তারা ওটা নেয় না। তাহলে দেখেন এই একটা মাধ্যম। দ্বিতীয় কথা, যখন আমাদের দেশে পলিটিক্যাল কোনো একটা সমস্যা চলতে থাকে, খুব বেশি দেখবেন জ্বালাও পোড়াও হচ্ছে, বা যেখানে হচ্ছে মানুষ খুব স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না, তখন তারা আমাদের দেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ রাখে। কেন রাখে? কারণ যখন তারা এক্সপোর্ট ইম্পোর্ট করবে তখন তাদের এই দেশে আসতে হবে, কোনো না কোনো প্রতিনিধি আসতে হবে কথা বলার জন্য, তাদের এখানে একটা মানে যাতায়াত করতে হবে, বা তাদের একটা সেফটির ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে তারা চিন্তা করে যে না, এই দেশের সাথে আমরা এখন ব্যবসা বাণিজ্য করবো না। তাহলে দেখেন আপনার এই পলিটিক্যাল স্ট্যাবিলিটি কত বেশি প্রয়োজন। যখন আপনার এই যে রানা প্লাজা যখন ট্র্যাজেডি ঘটনাটা ঘটলো, এই রানা প্লাজা ট্র্যাজেডির পরে অনেক বছর আমাদের দেশের সাথে অনেক দেশেরই এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আর কি প্রোডাক্ট আনা নেওয়া বন্ধ ছিল। কারণ তারা দেখেছে আমাদের দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সেফটি কোথায়, যেখানে তার কর্মীদের সেফটি পাচ্ছে না। তাহলে কর্মীরা যখন সেফটি পাবে না, তখন মেন্টালি তারা কি ডিস্ট্রাক্ট থাকবে। মেন্টালি যখন ডিস্ট্রাক্ট থাকবে তখন তারা ভালো কাজ করতে পারবে না, এটাই স্বাভাবিক। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখবেন অনেকগুলো নীতি থাকে, এটা সব ইন্ডাস্ট্রিতেই থাকে। একটা ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল থাকে, ন্যাশনাল প্রিন্সিপাল তো থাকেই, ইন্টারন্যাশনাল কিছু লিগাল প্রিন্সিপাল থাকে। সেগুলো যদি মেনটেন না করে কোনো দেশ, সেই দেশের সাথে তারা ব্যবসা বাণিজ্য করে না। ঠিক আছে, সেই দেশের সাথে তারা ব্যবসা বাণিজ্য করে না। তো যখন আপনার পলিটিক্যাল স্ট্যাবিলিটি আনতে পারবেন, আপনার ইকোনমি
ডেভেলপ হবে, আপনার ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, লাস্ট ওয়ান দেখেন, এস্টাবলিশিং হেভি ইন্ডাস্ট্রিজ। কি বলেছে? হেভি ইন্ডাস্ট্রি আপনাকে বাড়াতে হবে। কারণ আপনারা দেখবেন যে যেমন আমরা স্মল ইন্ডাস্ট্রি থেকে র ম্যাটেরিয়াল নিয়ে আরেকটা ইন্ডাস্ট্রি করি, তেমন বড় বড় কিছু ইন্ডাস্ট্রি থেকে র ম্যাটেরিয়াল নিয়ে আবার অন্যরা তাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছে। আপনি দেখবেন যে আপনার ব্যবসায়ের যেটা ইনপুট আউটপুট, সেটা আবার আরেকজনের ব্যবসায় কি ইনপুট। এইভাবেই কিন্তু আমাদের ইকোনমিটা চলতে থাকে। এই ব্যালেন্সিংটাই হতে থাকে যে আপনি মনে করেন যে আমারটাই ফাইনাল প্রোডাক্ট, নো, এই ফাইনাল প্রোডাক্টটা আবার কোথাও গিয়ে কি ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এই প্রোডাক্টটা কোথাও গিয়ে ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখেন আমরা যখন এই যে বিভিন্ন ধরনের ওষুধ, যখন মানে মেডিসিন ইন্ডাস্ট্রি যারা, তারা কি করে যে আপনার বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাদের সোর্স লাগানো থাকে, সাপ্লায়ার থাকে, ভেষজ যেই গাছ লতা পাতা এগুলো তারা হচ্ছে কালেক্ট করে নিয়ে আসে। আমার দেখা পরিচিত একজন আছে যে এরকম মেডিসিন ইন্ডাস্ট্রিতে সাপ্লায়ার। সে কি করে, আপনার এই যে গাঁদা ফুল তো চিনেন সবাই, গাঁদা ফুল, তারপরে বিভিন্ন ধরনের পাতা, এবং আমরা রাস্তাঘাটে যেগুলো দেখে আসি মনে করি এগুলো কোনো কাজে লাগবে না। যেমন হচ্ছে আপনার কি বলে ওটাকে, দাগ হলে ওটা সারার জন্য একটা পাতা ইউজ করা হয়, দাঁত মর্দন মনে হয়, দাঁত মর্দন, তারপরে আপনার তুলসী পাতা, এরকম আরো কিছু জিনিস আছে যেগুলো ভৃঙ্গরাজ, এরকম বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমরা এখনো চিনিও না। এইসব জিনিস উনি কালেক্ট করে এটা মানে উনি হচ্ছে সাপ্লায়ার, তো এগুলো হচ্ছে ওখানে ডিস্ট্রিবিউট করে। তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে এগুলো আসলে কি কাজে লাগে, এত এত গাঁদা ফুল এইভাবে করে নিয়ে এসে এক জায়গায় জড়ো করে রাখেন। পরে বললো যে এটা মেডিসিন ইন্ডাস্ট্রির জন্য। সো এই যে সাপ্লায়ার যাকে দিচ্ছে সে কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রি, উনি কিন্তু সরাসরি যে মেডিসিন ইন্ডাস্ট্রিতে দিচ্ছে এটা কিন্তু না, উনি যে ইন্ডাস্ট্রিতে দিচ্ছে সেখানে ওটা প্রসেস হচ্ছে, সেখানে ওটা কি প্রসেস হচ্ছে, ওই প্রসেসিং ম্যাটেরিয়ালটা আবার মানে একদম আলটিমেট পর্যায়ে গিয়ে তাদের ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ইনপুট হিসেবে ব্যবহৃত হয়ে একটা আলটিমেট আউটপুট বের হচ্ছে। এই আউটপুটটা আবার কারো ইনপুট। কারণ আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু আবার বিভিন্ন ধরনের মেডিসিনের মধ্যেও ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে যারা আপনারা জানেন কিনা জানি না, সাপের বিষ কিন্তু একটা ওষুধ বলতে পারেন। ঠিক আছে, বিভিন্ন সাপের বিষ হচ্ছে ওষুধ। আবার সাপের মেডিসিন তৈরি করার জন্য, সাপের মানে বিষের প্রতিক্রিয়াটা যাতে না থাকে সেটা মেডিসিন তৈরি করার জন্য আবার সাপের বিষকে ঘোড়ার মধ্যে দেওয়া হয়, ঘোড়ার শরীরে দেওয়া হয়। এটা শুনেছেন আপনারা? ঘোড়ার শরীরে হচ্ছে সাপের বিষটা নিতে পারে, যদিও পুরোটা নিতে পারে না, ওরা অসুস্থ হয়ে যায়। এটা খুবই হ্যাঁ, এটা খুবই কি বলে খারাপ লাগার একটা বিষয় আসলে, একটা জীবকে এরকম ইয়ে করা হচ্ছে। কিন্তু এখন কি করবেন বলেন, মানুষকে বাঁচাতে হলে এখন তাদের এটা করতে হচ্ছে। তো প্রথমে ঘোড়ার মধ্যে এটা ইনপুট করে দেখা হয় যে মানে এটা কতখানি ইয়ে হচ্ছে, যখন ওটা ব্যালেন্স হয়ে যায় ওখান থেকেই ওই অ্যান্টিবায়োটিক যেটা ওটা তৈরি করা হয়। সো অ্যান্টিভেনম যাই বলেন। এখন এখানে কিন্তু আমরা ওই ঘোড়াটাকেও কি একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। দেখেন তাকে কিন্তু ইনপুট দেওয়া হচ্ছে, আবার তার থেকেই আউটপুট নেওয়া হচ্ছে। সো এরকম ইন্ডাস্ট্রিগুলো বিভিন্ন ভাবে চলতে থাকে। সো আপনারা আলটিমেট যদি এই জিনিসগুলো আমরা ডেভেলপ করতে পারি, আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে। এই জিনিসগুলো আমরা ডেভেলপ করতে না পারলে আমরা হাজার চেষ্টা করলে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না, এবং ইন্ডাস্ট্রি ডেভেলপ না হলে আমাদের ইকোনমিও ডেভেলপ হবে না, ইকোনমি আস্তে আস্তে করে ডাউন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা ক্লিয়ার। এরপরে দেখেন স্ট্রাকচার অফ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ। বাংলাদেশে আপনার কোন কোন ধরনের ইন্ডাস্ট্রি আপনারা সচরাচর দেখতে পান। তার মধ্যে প্রথমটা দেখেন, একটা সিমেন্টের ইন্ডাস্ট্রি দেখানো হচ্ছে। আচ্ছা, এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এটা কি লার্জ ইন্ডাস্ট্রি নাকি স্মল ইন্ডাস্ট্রি না কটেজ ইন্ডাস্ট্রি? বলুন তো। লার্জ, অবভিয়াসলি এটা একটা লার্জ ইন্ডাস্ট্রি, কারণ এখানে আপনার ইনপুটের পরিমাণ যত বেশি, ক্যাপিটাল তত বেশি, এখানে তাদের রেভিনিউ বেশি, প্রোডাকশন বেশি, সবকিছু এখানে বেশি। ঠিক আছে, আপনি যত বেশি রিস্ক নেবেন আপনি মানে গেইন তত বেশি করতে পারবেন। অবশ্যই সেটা এমন কোনো মাধ্যমে রিস্কটা নেওয়া যাবে না যেখান থেকে আপনি কি বলে আপনার এক্সপেরিয়েন্স নাই বা খুব সহজেই সেখান থেকে লুজার হতে পারেন, এরকম কোনো জায়গায় করা যাবে না। আবার আপনার রিস্ক যত বেশি গেইন তত বেশি, এটা জেনে কখনোই এমন কোনো খেলাধুলার মধ্যে ইনভেস্ট করা যাবে না যেটা আসলে লিগ্যাল না। ঠিক আছে, আচ্ছা দেখেন কি বলেছে, লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ। লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ আর রেফার্ড টু as those industries that are having huge infrastructure। দেখেন তাদের ইনফ্রাস্ট্রাকচার কি হয়, অনেক বড় হয় এবং লার্জ হয়, র ম্যাটেরিয়াল হাই ম্যান পাওয়ার, তাদের র ম্যাটেরিয়াল বেশি হয়, ম্যান পাওয়ার বেশি হয়, তাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেশি হয়। আপনি যত বড় ইন্ডাস্ট্রি চালাতে যাবেন আপনার এমপ্লয়ি তত বেশি লাগবে, এটাই স্বাভাবিক। আপনি যত ছোট বিজনেস করবেন এমপ্লয়ি তত কম লাগবে।
দেখবেন যে ছোট ছোট এই যে দোকানগুলো, মুদি দোকানগুলো, সেখানে কিন্তু সর্বোচ্চ 1 থেকে 2 জন আপনার এমপ্লয়ি রাখলেই হয়ে যায়, অনেক সময় নিজে একাও করে। সো এটা লার্জ ইন্ডাস্ট্রিতে সম্ভব না। সেখানে র ম্যাটেরিয়াল যত বেশি থাকবে, ক্যাপিটাল বেশি থাকবে, তাদের ইনফ্রাস্ট্রাকচার বেশি থাকবে এবং ক্যাপিটালও তাদের কি হাই হবে। ঠিক আছে, এবার দেখেন স্মল স্কেল ইন্ডাস্ট্রি। এই যে দেখেন এটা হচ্ছে একটা পেপার বেসড ইন্ডাস্ট্রি। বলেছিলাম আপনাদেরকে যে কার্টুনগুলো যে তৈরি করে প্যাকেজিং করার জন্য, কি বলেছে? স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ business or industrial enterprises operating on a relatively modest scale concerning product। দেখেন এখানে কিন্তু তাদের প্রোডাক্টগুলো যে অনেক বেশি হবে তা না, আবার অনেক কম হবে তাও না, একটা মিডিয়াম লেভেলে থাকবে এবং তাদের যে ইনভেস্টমেন্ট ওয়ার্কফোর্স টিপিক্যালি এটা একটু কি হয়, লার্জ স্কেল ইন্ডাস্ট্রির চেয়ে একটু কম হয়, বাট স্মল স্কেল ইন্ডাস্ট্রির চেয়ে একটু বেশি হয়, এরা মিডলে থাকে। ঠিক আছে, লাস্ট ওয়ান দেখেন কটেজ ইন্ডাস্ট্রি। এখানে একটা বিষয় খুব বেশি পরিমাণে হাইলাইট করে, কটেজ ইন্ডাস্ট্রিতে দেখবেন সবাই মিলেমিশে কাজ করে। ধরেন কোন একটা ফ্যামিলি কটেজ ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তাদের আসলে বাইরের কোনো এমপ্লয়ি খুব একটা প্রয়োজন হয় না। হ্যাঁ, যখন তাদের বিজনেস একটু ভালোভাবে রান করাতে পারে তখন তারা ধরেন কিছু এমপ্লয়ি রাখে, কিন্তু আলটিমেটলি তারা প্রথমে শুরু করে কিভাবে, সবাই মিলে কাজ করে, এক একটা সময় এক একজন কাজ করছে, এখানে কোনো টাইম লিমিটেশন নাই, তারা সব সময় কাজ করে কম বেশি। এবং তাদের কাজের ধরনটা থাকে এরকম, তারা নিজেদের লাইফও লিড করবে, কাজও করবে, তাদের যে বিজনেস করছে এটাও তাদের খুব একটা মানে মেন্টালি এত বেশি পেইন হবে না। দেখবেন যে এই যে এখানে দেখাচ্ছে যে কোনো একটা কিছুতে রং করছে মাটি, সো এই যে মাটির হাঁড়িগুলো এগুলো কিন্তু সে কিনে এনেছে। কার কাছ থেকে কিনে এনেছে? যারা কুমোর তাদের কাছ থেকে কিনে এনেছে। এরপরে এটাকে তারা বিভিন্ন রং করছে, তো এগুলো তারা একটা টাইম নিয়ে করে, ওই টাইমের মধ্যে করে আবার নিজেদের কাজগুলো করে থাকে। তাদের এত বেশি মানে বিজনেস নিয়ে এত বেশি ভাবতে হয় না, তাদের যে এক্সপেরিয়েন্স থাকে ওটাই কাজে লাগিয়ে তারা বিজনেসটা রান করে ফেলতে পারে। A cottage industry is a small manufacturing business that's owned and operated by individual or family। দেখেন কি বলেছে, owned and operated by, তারা এটা নিজেরাই ওন করে, অপারেটও কারা করে, নিজেরাই করে, নিজের ফ্যামিলি মেম্বাররাই করে, টিপিক্যালি অপারেটিং আউট অফ হোম রাদার দ্যান আ পারপাস বিল। কি বলেছে? আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রিতে আপনার যে ইনভেস্ট করতে হবে এমন কোনো কথা নাই, আপনার যে একটা ফ্যাক্টরি থাকতে হবে সেরকম কোনো কথা নাই। এখানে তারা যখন বিজনেসটাকে অপারেট করে বা রান করে তখন তারা হোমেও করতে পারে, অথবা যদি তাদের হোমে না হয় তখন তারা হোমের বাইরে গিয়ে একটা ছোটখাটো ফ্যাক্টরি ওপেন করতে পারে। কিন্তু তাদের জন্য লার্জ স্কেল কোনো ধরনের ফ্যাক্টরি বা লার্জ স্কেল ইনভেস্টমেন্ট, লার্জ স্কেল ওয়ার্কফোর্স, ম্যাটেরিয়ালস এত কিছুর প্রয়োজন হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই তিনটাই মূলত আমরা দেখে থাকি। এরপরে আমরা দেখবো যে আমাদের দেশের কিছু ইন্ডাস্ট্রি সম্পর্কে যেগুলো খুব বেশি হাইলাইটেড। ঠিক আছে, প্রথম হচ্ছে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ। এই এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ এর মধ্যেই আমাদের 70 থেকে 80% ইন্ডাস্ট্রির মানে পুরোটাই ম্যাটেরিয়াল এখান থেকেই যায়। ঠিক আছে, সো আপনি 80% এখান থেকে ধরতে পারেন যে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি। দেখেন এখানে যে মুরগির ফার্ম বা কৃষি পণ্য বা গরুর খামার যাই বলেন না কেন, সবকিছুই কি আমাদের এই এগ্রিকালচারাল প্রোডাক্টের মধ্যে। চিংড়ি সেটাও কিন্তু এগ্রিকালচারাল প্রোডাক্টের মধ্যে। আমাদের দেশের অনেক বড় একটা অংশ বলতে পারেন যে এই যে হোয়াইট কোট। ঠিক আছে, এটা আমাদের দেশ ছাড়াও আমাদের দেশে যতখানি না জনপ্রিয়তা, তার চাইতে বেশি জনপ্রিয়তা হচ্ছে আপনার চায়নাতে, আমেরিকাতে, ইন্ডিয়াতে, এরপরে আরো বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আমাদের এখান থেকে হোয়াইট কোট যাচ্ছে। আচ্ছা, দেখেন বাংলাদেশ এগ্রিকালচার হ্যাজ ফোকাসড অন অ্যাচিভিং সেলফ সাফিসিয়েন্সি এন্ড dominated by the production of rice largely by smallholder farmers। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিটা মূলত যদি আপনি পারপাস চিন্তা করেন, দুইটা পারপাস, এটা আপনারা পরবর্তীতে আবার পড়বেন, পরবর্তীতে আপনাদের একটা চ্যাপ্টারই আছে এটা নিয়ে। প্রথম রিজন কি জানেন? সেলফ সাফিসিয়েন্সি। প্রথম রিজনটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি। যখন যারা এগ্রিকালচারাল প্রোডাক্ট উৎপাদন করে বা এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে, তাদের প্রথম চাহিদাটা বা প্রথম পারপাসটা থাকে নিজেদের ডেভেলপমেন্ট করা, সেলফ সাফিসিয়েন্সি, নিজেরা চলাফেরা করা, নিজের জীবিকা নির্বাহ করা। প্রথম টার্গেট কিন্তু তাদের এটা থাকে। প্রথম টার্গেট এটা থাকে না ওখান থেকে তারা রেভিনিউ ইনকাম করবে। নিজের সেলফ সাফিসিয়েন্ট হওয়ার পরে আমার যদি কোনো এক্সট্রা জিনিস থাকে তখনই কি তারা ওটাকে সেল করে। দেখবেন যে গ্রামে গেলে যে প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু এই যে তাদের নিজস্ব জমি থাকে সেখানে কাঁচামরিচ লাগায়, হলুদ, আপনার হচ্ছে রসুন, পেঁয়াজ, সরিষা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা কিন্তু করছে নিজেদের জন্য। যখন দেখে যে নিজেদের চাহিদা কমপ্লিট করে আরো বেশি হচ্ছে তখন কিন্তু তারা এটাকে বিজনেসের দিকে নেয়ার চিন্তা ভাবনা করে। সো প্রথম পারপাসটা আপনার কি হতে পারে, প্রথম উদ্দেশ্যটা কি হতে পারে? সেলফ সাফিসিয়েন্সি। দ্বিতীয় পারপাস কি হয় জানেন? দ্বিতীয় পারপাস হচ্ছে র ম্যাটেরিয়াল।
অন্য ব্যবসায়ে আপনি র ম্যাটেরিয়াল দেবেন, আপনার কৃষি পণ্যটা অন্য ব্যবসায় র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হবে এবং সেখানে আপনার ল্যান্ড ইউজ করা হবে। আপনার ল্যান্ড ইউজ করে আপনি প্রোডাক্ট উৎপাদন করছেন। প্রথমত আপনি আপনার সেলফ সাফিসিয়েন্সি যেটা সেটা আপনি মেইনটেইন করছেন। সেকেন্ড ওয়ান আপনি কি করছেন, অন্য ব্যবসায় র ম্যাটেরিয়াল হিসেবে আপনার প্রোডাক্টটাকে কাজে লাগাচ্ছেন। বুঝতে পেরেছেন? মূলত এই দুইটা পারপাস থাকে আপনার এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, এটাই এখানে বলেছেন। এবার দেখেন গার্মেন্টস আর আরএমজি ইন্ডাস্ট্রিজ। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে যদি আপনি চিন্তা করেন এখানে একটা মেজর পোরশনই হচ্ছে ফিমেলরা কাজ করে, একটা মেজর পোরশন দেখবেন ফিমেলরা কাজ করে। কিন্তু এখানে সবচেয়ে বড় একটা ব্যাকওয়ার্ডনেস কি, এটাকে বলা হয় গ্লাস সেইলিং। এই টার্মটাকে বলা হয় গ্লাস সেইলিং ইফেক্ট, যেখানে আপনার লোয়ার লেভেলে অনেক ফিমেল কাজ করছে কিন্তু আপনার যখন টপ পজিশনগুলো বা টপ ম্যানেজমেন্টে ওরা ফিমেলদেরকে কম নেয়। এটা আপনারা জানেন কিনা জানি না, এটাকে বলা হয় গ্লাস সেইলিং ইফেক্ট। এই গ্লাস সেইলিং ইফেক্টটা এমন যে তারা হচ্ছে চায় না যে ফিমেলরা একটা পর্যায়ে গিয়ে তার উপরে তারা যাক, মানে টপ পজিশনগুলো তারা ম্যানেজ করুক বা টপ পজিশনগুলো তারা অ্যাচিভ করুক, এটা তারা হচ্ছে চায় না। তখন কি হয়, ফিমেলদের মধ্যে এই ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও অনেক ফিমেলদেরকে এই টপ পজিশনটা দেওয়া হয় না। ঠিক আছে, অনেক ফিমেলদের এই টপ পজিশনটা দেওয়া হয় না। দ্বিতীয় আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ফিমেলদের দোষ, ফিমেলদের একটা ক্যারেক্টারিস্টিক্স। এটা কি, তারা অনেক সময় হয় কি দায়িত্ব নিতে চায় না, মানে এই যে বড় বড় প্রজেক্টগুলোর দায়িত্ব তারা অনেক সময় নিজে থেকে নিতে চায় না। তারা মনে করে কি যে আমাদের হয়তো ক্যাপাবিলিটি একটু কম আছে, আমরা হয়তো বাসা মেনটেন করে এখানে পুরোপুরি টাইম দিতে পারবো না, মেনটেন করতে পারবো না, এবং আমরা ফিমেল হিসেবে আমাদের কিছু ল্যাকিংস আছে যার জন্য আমরা এই মানে প্রজেক্টের টপ পজিশনটা আমরা মেনটেন করতে পারবো না। এটা হচ্ছে ফিমেলদের নিজেদের চিন্তা ভাবনা থাকে। ঠিক আছে, এটা এটা একদম পরীক্ষিত, এটা কিন্তু আমার মুখের কথা না, এটা আপনার বিভিন্ন রিসার্চের দ্বারা প্রমাণিত যে ফিমেলরা অনেক সময় মনে করে যে আমরা এই কাজটা করতে পারবো না, এটা আমার পক্ষে সামলানো সম্ভব না, আমার ফ্যামিলি ম্যানেজ করে আমার পক্ষে এক্সট্রা টাইম দেওয়া পসিবল না, বা আমার মধ্যে এমন কোনো ধরনের ল্যাকিংস আছে যার জন্য আমি টপ পজিশনটা সামলাতে পারবো না বা টপ পজিশনটা আমি ক্যারি করতে পারবো না। তো দুইটা কারণ, এই একটা ফিমেলদের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে একটা পড়লো। সেকেন্ড ওয়ান কি, মেলরা হচ্ছে চায় না যে ফিমেলরা একটা টপ পজিশনে যাক, একটা টপ পজিশন তারা ডিজার্ভ করে কিন্তু তারা ওখানে যাক বা একটা ভালো একটা কোনো কিছু ক্রিয়েট করুক সেটা তারা চায় না, তারা দিতে চায় না। এই দুইটা ইফেক্টে কিন্তু কাজ করে এই গ্লাস সেলিং এ। সো এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই গ্লাস সেলিংটা সবচেয়ে বেশি, এখানে সবচেয়ে বেশি এই জিনিসটা। অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখবেন অনেক ফিমেলের টপ পজিশনে আছে, কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই সংখ্যাটা কম, নাই যে তা না, বাট সংখ্যাটা একটু কম। আচ্ছা, এখানে দেখেন কি বলেছে, দ্য ইন্ডাস্ট্রি দ্যাট হ্যাজ মেকিং crucial contribution to rebuilding the country and its economy is none other than the ready-made garments industry. দেখেন এখানে 81% টোটাল এক্সপোর্ট, মানে আপনার বাংলাদেশে যত এক্সপোর্ট হয় তার মধ্যে 81% এক্সপোর্টই কারা করছে, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তার মানে দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের এক্সপোর্টের জন্য কত বেশি ইম্পর্টেন্ট, কত বেশি রিজার্ভ আমাদেরকে দিচ্ছে এরা। সবচেয়ে বেশি রিজার্ভ আমরা কোথা থেকে পাচ্ছি, আরএনজি সেক্টর থেকে। কারণ দেখেন পুরো 100% এর মধ্যে 81% যদি আমার কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে আসে, তাহলে আপনি চিন্তা করে দেখেন বাকি কতটুকু পার্সেন্ট আমার আদার্স ইন্ডাস্ট্রি থেকে আসছে। সো এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা। আচ্ছা, আলটিমেটলি আপনাদের এই চ্যাপ্টার কমপ্লিট। তাহলে আমরা কি কি পড়লাম? প্রথমে পড়লাম আমাদের ইন্ডাস্ট্রি ডেফিনেশন, ইন্ডাস্ট্রি কাকে বলে। এরপর আমরা দেখলাম যে ইন্ডাস্ট্রির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো ইন্ডাস্ট্রির সাথে যায়। এরপর আমরা দেখেছি যে আমাদের দেশে কোন কোন ধরনের ইন্ডাস্ট্রি আছে বা স্কোপ অফ দ্য ইন্ডাস্ট্রিজ, আমাদের দেশের ইন্ডাস্ট্রি কেন ব্যাকওয়ার্ড, মানে ব্যাকওয়ার্ডনেস কেন আমাদের মধ্যে আছে, এই ব্যাকওয়ার্ডনেস দূর করার জন্য আমাদের কি কি মেজার্স আমরা নিতে পারি। এবং লাস্টে আমরা দেখলাম যে কয়েকটা হাইলাইটেড ইন্ডাস্ট্রি যেগুলো আমাদের ইকোনমিতে সবচেয়ে বেশি অবদান রাখছে। সেখানে কিন্তু টপিক খুব একটা বেশি না, ঠিক আছে। তারপর আপনারা কিছু টপিক একটু গুরুত্বপূর্ণ হিসেবে মার্ক করেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রি, স্ট্রাকচার অফ দ্য ইন্ডাস্ট্রি, এটাও মার্ক করেন। এবং এখান থেকে যদি আমি কোশ্চেন দিই তাহলে এই দুইটা মিলিয়ে একটা কোশ্চেন হতে পারে যে আপনার কজেস অফ ইন্ডাস্ট্রিয়াল ব্যাকওয়ার্ডনেস এন্ড মেজার্স, মানে হচ্ছে আপনার
ইন্ডাস্ট্রির ব্যাকওয়ার্ডনেস কি কি কারণে হয়ে থাকে এবং এগুলোকে দূর করার জন্য আপনারা কি ব্যবস্থা নিতে পারেন, এটা একটা কোশ্চেন হতে পারে। আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখেন এই যে এগ্রিকালচারের উপরে কিভাবে ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে, ইন্ডাস্ট্রি কিভাবে এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে, এই দুইটা যে ব্যালেন্সিং বা এই দুইটার যে একটা কানেকশন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি পরীক্ষায় দিতে পারি, ঠিক আছে? এটাকে 5 স্টার করে রাখেন। and the need for industrialization in বাংলাদেশ, এগুলোকে মার্ক করেন। অবশ্যই আমি সাজেশন দেব, তারপর একটা মার্ক করে রাখেন। কিন্তু আলটিমেটলি আপনাদের ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ শেষ। এটা নিয়ে আমাদের মনে হয় সেকেন্ড চ্যাপ্টার, তাই না? এটা কি আপনাদের সেকেন্ড চ্যাপ্টার? সেকেন্ড চ্যাপ্টার। আচ্ছা,